হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই আশা করছি ভালো আছো। যাই হোক, আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি দর্শনের ক্লাস নিয়ে। তো আমাদের এলিট ইউটিউব চ্যানেল তার পক্ষ থেকে এবং দর্শনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আলোচনা করতে চলেছি যে নীতিবিদ্যার যে দুটি পার্ট, ভারতীয় নীতিবিদ্যা এবং পাশ্চাত্য নীতিবিদ্যা। তো আগের দিন আমরা নীতিবিদ্যার যে ভারতীয় নীতিবিদ্যা সেটা অলরেডি আলোচনা করে দিয়েছি, আর আজকে তারপর থেকে অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা ভারতীয় নীতিবিদ্যায় কি আলোচনা করেছি তোমরা নিশ্চয় দেখেছ যে পুরুষার্থ থেকে শুরু করে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা তারপর থেকে পাশ্চাত্য দর্শনে কি আছে, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের মধ্যে পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে কি কি আছে সেইগুলোই আজকে আমরা আলোচনা করব। এই পাশ্চাত্য নীতিবিদ্যার আমরা দুটো পার্টই আলোচনা করব। আজকে আলোচনা করব অর্ধেকটা পার্ট, আর এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বাকি অর্ধেকটা পার্ট। তো আগের ক্লাসটা অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যাটি যারা এখনো দেখোনি তারা অবশ্যই আগে ওই ক্লাসটা আগে দেখে নাও, আর এলিট ইউটিউবের মাধ্যমে বা এলিট অ্যাপ তার মাধ্যমে আগে ক্লাসটি দেখে নাও। তারপর দেখবে সেই ক্লাসটি দেখার পর এই ক্লাসটি দেখলে তোমাদের খুব সহজেই শিক্ষাটা অর্জন করতে পারবে। একদম খুব সহজভাবে, সুন্দরভাবে, সরলভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। আজকে আমরা তাই আবার সুন্দরভাবে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত আকারে, সহজভাবে, সুন্দরভাবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আরেকটা কথা, যে আমরা যে আলোচনা করব সেইগুলো সমস্ত আলোচনা এবং তোদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে সেই সমস্ত প্রশ্নের উত্তর সমেত আমরা এলিট অ্যাপের মাধ্যমে দিয়ে দেব। তোমরা সেই এলিট অ্যাপ থেকে নোটস গুলো নিয়ে পড়ে নিও, এবং শুধু তোমরা পড়লে হবে না, তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিও, তারাও এই ক্লাসটা এবং ক্লাসের নোটগুলো নিয়ে একটু উপকৃত হয়। তাহলে চলো, তাহলে আজকের আমাদের ক্লাস পাশ্চাত্য নীতিবিদ্যা নিয়ে আলোচনা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, আমরা পাশ্চাত্য নীতিবিদ্যা এর মধ্যে যে নৈতিক প্রত্যয় সমূহ আছে, এক নৈতিক, নীতি গর্হিত এবং অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া, এই তিনটা নিয়ে আজকে আলোচনা করব। তার নৈতিক প্রত্যয় বা নৈতিক ধারণা কিন্তু অনেক, তোমাদের সিলেবাসে অনেকগুলো দেওয়া আছে। তো আমরা সেইটুকুটা আজকে আলোচনা করার মধ্যে শুধু রেখেছি নৈতিকটি, নীতি গঠিত আর অনৈতিকটা আলোচনা করব, আর পরের ক্লাসে বাকিটা করব। তাহলে তোমাদের বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে। দেখো, আগে দেখি যেমন নীতি। নীতি মানে কি, নিয়ম মানে কি? ধরো আমরা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে পারছি না, কারো উত্তর আমরা দেখে করছি, বা হয়তো নকল করছি, বা কিছু চির করে লিখে নিচে করছি। তাহলে তখন স্যার তোমাকে দেখলো, বলে স্যার তখন তোমাকে স্যার বলছে, এই তুমি দেখে দেখে লিখছো, এটা কি উচিত?
এটা তো উচিত না। তো এই যে উচিত আর উচিত নয়, এই বিষয়টা দর্শনের ভাষা বলা হয় নীতি, নৈতিকতা, নীতিবিদ্যা। তার এই নীতিবিদ্যাকে আমরা আগে আলোচনা করেছিলাম ভারতীয় দিক থেকে কি কি বলা হয়েছিল, আর আজকে আলোচনা করব আমরা কি পাশ্চাত্যের দিক থেকে। তো আগে আমরা ভারতীয় দর্শনে যে নীতিবিদ্যা আলোচনা করেছিলাম, সেইগুলো নীতিবিদ্যা শব্দের অর্থটা কি, নীতিবিদ্যা কাকে বলে, সেই বিষয়গুলো অলরেডি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তবুও একটু দেখে নিই আগের আলোচনাটা। না, যেহেতু পাশ্চাত্য নীতিবিদ্যা শুরু করছি, একটু না বললে উত্তরটা পরিপূর্ণতা পায় না, সে আবার তার জন্য স্মরণ করার জন্য রেখেছি। দেখো, নীতিবিদ্যা বা এথিক্স কথার অর্থ কি। দেখো, আমি বলেছিলাম যে এথিক্স একটা কি ইংরেজি শব্দ। একটা কথা বলে, ইংরেজি শব্দ কিন্তু আদি শব্দ না, কোনো কিছু হয় ল্যাটিন থেকে, হয় গ্রিক থেকে, যে কোনো থেকে শব্দটা তৈরি হয়েছে। ঠিক এথিক্স শব্দটিও তাই একটা গ্রিক শব্দ, কি এথিকা। এই একটা গ্রিক শব্দ, এথিকা থেকে এসেছে। তার মানে এথিকা একটা গ্রিক, সেখান থেকে তৈরি করেছে ইংরেজি কি এথিক্স শব্দ। আর এই এথিক্স শব্দটি আবার কি থেকে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে দেখো ইথোস থেকে। তার মানে ইথোস থেকে নিয়েছে এথিকা, আর এথিকা থেকে নিয়েছে এথিক্স। তার মানে দেখো, এই এথিকা বা এথিক্স এই শব্দের অর্থটা কি। দেখো, ইথোস কি বলছে, শব্দের অর্থ চরিত্র, রীতিনীতি, আচার আচরণ, এই সব হচ্ছে ইথোস শব্দের অর্থ। তাহলে যে আচার আচরণ, রীতিনীতি, এই শব্দ যদি অর্থ হয়, তাহলে এথিক্স মানে কি হলো, যে মানুষের যে আচার, মানুষের যে আচরণ, মানুষের যে রীতিনীতি, এই সবগুলো যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকেই বলা হয় নীতিবিদ্যা বা বিজ্ঞান। আর ওটাই হলো এথিক্স শব্দের অর্থ। বুঝতে পেরেছি? তার এক কথায় মানুষের আচার আচরণ, রীতিনীতি ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান, তাই হলো নীতিবিদ্যা বা এথিক্স। ঠিক আছে, দেখো এখানে আমরা ব্যুৎপত্তি অর্থ দেখে দিয়েছি যে মানুষের চরিত্র, আচার আচরণ, রীতিনীতি, উচিত অনুচিত, ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কিত যে বিজ্ঞান, তাই হলো নীতিবিজ্ঞান। আবার নীতিবিজ্ঞানকে মোরাল ফিলোসফি বা নৈতিক দর্শন বা নীতি দর্শনও বলা হয়। এই মোরাল ফিলোসফি বলা হয়, মোরাল বা নৈতিকতা, যে ভালো মন্দ, উচিত অনুচিত, এই সবগুলো ওইখানে আলোচনা করা হয়। এই জন্য ওকে মোরাল দর্শন বলা হয় বা মোরাল ফিলোসফিও বলা হয়। তাহলে আমরা যেটুকু জানলাম যে এথিক্স শব্দটির অর্থটা কি, এথিক্স শব্দ কি ধরনের বিজ্ঞান, কি ধরনের বিজ্ঞান বললাম, যে মানুষের যে আচার আচরণ, আর আচরণটা কি, আমি যখন ব্যবহার করছি কেমন, কিভাবে ব্যবহার করছি, কথা বলছি কেমন কথা বলছি, সত্য না মিথ্যা, যে আমার যে ব্যবহার, আমার যে আচরণ, আমার যে নীতি। যে ধরো তোমরা এখন করে স্কুলে যাও, স্কুলের টাইম হচ্ছে 10:45 প্রেয়ার, তোমরা স্কুলে আসছো 12টার সময়, এটা কি তোমাদের উচিত? উচিত নয়। আবার ধরো কেউ 10:45 আগে এসেছে, 10 মিনিট আগে এসেছে, এটা কি উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। তো এই যে উচিত আর অনুচিত, এই বিষয়গুলো হচ্ছে আমাদের নীতিবিদ্যা। বা ভালো মন্দ, এই কাজটা করেছি এটা ভালো, এই কাজটা করিনি মন্দ। তো এই যে ভালো আর মন্দ, এই সবগুলো হচ্ছে আমাদের নীতিবিদ্যা। তো নীতিবিদ্যা সম্পর্কে দুই বিখ্যাত সমাজবিজ্ঞানী আছেন, ম্যাকেঞ্জি, লিলি, এরা কিন্তু সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞাগুলো সর্বজন গ্রাহ্য, সবাই এই সংজ্ঞাগুলোকে স্বীকার করে নেয়। দেখো যে ম্যাকেঞ্জি কি বলছেন, ম্যাকেঞ্জি কি বলছেন নীতি সম্পর্কে, যে নীতিবিজ্ঞান হলো আচরণের ভালো অথবা মঙ্গল সম্পর্কীয় আলোচনা। তার মানে এখানে কিন্তু মন্দ না, ভালো তো মঙ্গল, মানে যেগুলো ভালো, যে টাইম মতো স্কুলে যাওয়া, গুরুজনদের কথা শোনা, সময় মতো পড়াশোনা করা, মিথ্যা কথা না বলা, এই যে ভালোগুলো, এই যে ভালোগুলো আর মঙ্গলগুলো সম্পর্কের যে আলোচনা, সেইগুলোকে বলা হচ্ছে নীতিবিজ্ঞান। কে বলছেন? ম্যাকেঞ্জি।
আর লিলি কি বলছে? দেখো, লিলি বলছেন আবার যে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তারপরে কি, মানুষ যখন সমাজে বসবাস করে, তার সমাজে বসবাস করে সেই মানুষের যে আচরণ আছে সেগুলো তো এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের আচরণ উচিত কি অনুচিত, ভালো কি মন্দ তা বিচার করে। তার মানে বলতে চাইছেন যে যখন মানুষ সমাজে বসবাস করে তার নিশ্চয় আচরণ আছে, তাই সেই আচরণ সম্পর্কিত এমন বিজ্ঞান, শুধু বিজ্ঞান নয়, কেমন বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সেই আচরণগুলো কি বলছি আবার, ভালো কি মন্দ, উচিত কি অনুচিত ইত্যাদি সম্পর্কের বিজ্ঞান, আর সেটাই হচ্ছে নীতিবিদ্যা। তাহলে এখানে প্রশ্ন হলো যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? তাহলে নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায় কেন, বা বলা যায় কি? এর উত্তর কিন্তু আমি আগে অলরেডি বলেছি। তাও বলি, মনে রাখবে মনোবিদ্যা কি করে? মানুষের আচরণটা নিয়ে, যেমন ধরো কোনো কিছু একটা হাসছি, কেন হাসি করছি, এই হাসিটা কারণটা কি, এই হাসিটাকে নিয়েই যে আমি অঙ্গভঙ্গ করছি, সেই অঙ্গভঙ্গিটাকে নিয়েই মনোবিদ্যা আলোচনা করে। তাই মনোবিদ্যা কিন্তু আদর্শনিষ্ঠ বিদ্যা নয়। তাহলে আমার যে হাসার কারণটা, আমি হাসলাম কেন, হাসাটা উচিত, এর হাসাটা কি আমার উচিত না অনুচিত, আমি যে কাজটা করেছি সেই কাজটা করা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে, এই যে উচিত কি অনুচিত, এই আদর্শের পরিপ্রেক্ষিতে নীতিবিদ্যা আলোচনা করে বলে নীতিবিদ্যাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান মানুষের আচরণ আলোচনা করছে, আর নীতিবিদ্যা তাও মানুষের আচরণ নিয়ে আলোচনা করছে। কিন্তু মনোবিদ্যা কি, যে মানুষের আচরণটা যা আছে সেইটুকুই ব্যাখ্যা দিচ্ছে, আর নীতিবিদ্যা কি বলছে, না সেটি করা ঠিক হয়েছে কি হয়নি, সেটি উচিত কি অনুচিত, সেইটা নিয়ে কিন্তু আলোচনা করছে। অর্থাৎ নীতিবিদ্যা মানুষের যে আচরণটা সেটা আদর্শের পরিপ্রেক্ষিতে আলোচনা করছে বলে নীতিবিদ্যাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যেটা স্পষ্ট বলেছেন লিলি। আচ্ছা, বুঝতে পেরেছ? নীতিবিদ্যার সংজ্ঞা অলরেডি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো আজকে দেখি তারপরে কি আছে। দেখো, এবার আমরা চলে যাবো তাহলে নীতিবিদ্যা আলোচনা করলাম, এবার পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে কি কি বিষয় আছে। দেখো, পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা হচ্ছে এইগুলো: নৈতিক ক্রিয়া, মোরাল অ্যাকশন; নীতি গর্হিত ক্রিয়া, ইমোরাল অ্যাকশন; অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া, নন মোরাল অ্যাকশন; উদ্দেশ্য, মোটিভ; অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো মন্দ, ন্যায় বিচার। এইগুলো তোমাদের পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত সিলেবাসে আছে। তো আমরা এই ক্লাসে আলোচনা করব এই তিনটা নিয়ে। এই তিনটা কি, এর মধ্যে কি বিষয় আছে, কোন জিনিসটা, সমস্ত বিষয় এই তিনটা আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে আলোচনা করে নেই নৈতিক ক্রিয়া। দেখো, আমি এই তিনটা আলোচনা করার আগে একটু সারসংক্ষেপ আলোচনা করি। একটা কথা মনে করো তো, ধরো আমি এখন লিখতে বসলাম, লিখতে বসলাম, আমার ইচ্ছা হলো না আজকে আমি লিখি, আজকে আমি পড়বো না, লিখবো আজকে, আমি ইচ্ছা হলো। তাহলে আমি যে লিখতে শুরু করলাম এটা আমার ইচ্ছা অনুসারে না অনিচ্ছা অনুসারে? তা অবশ্যই ইচ্ছা অনুসারে। আবার ধরো আমাদের বাড়ির পাশে কালকে মেলা হবে, তখন আজকে বাদে কালকে এলো, তো ইচ্ছা হলো যে আজকে একটু মেলা যাই, তখন আমরা সবাই কি সবাই চল বন্ধু বান্ধব নিয়ে একটু মেলাতে গেলাম, তাহলে আমার কি ইচ্ছা হয়েছিল, মেলাতে গেলাম। এই যে কাজ, তাহলে মেলাতে যাওয়া একটা কাজ, লিখতে বসতে একটা কাজ। আবার ধরো বাড়িতে ধরো পড়ছি, পড়তে পড়তে একটু খাওয়ার ইচ্ছা হলো, একটু খেয়ে আসি, তখন কি করলাম, বা খাওয়ার ইচ্ছা হলো, বা একটা মোবাইল ঘাটার ইচ্ছা হলো, মোবাইল ইউজ করার ইচ্ছা হলো, তখন কি করলাম, এই পড়তে রেস্ট না এলাম, বইটা রাখলাম, দিয়ে একটা মোবাইলকে
নিয়ে আর মোবাইলটা নিয়ে একটু দেখতে শুরু করলাম। তাহলে এই যে মোবাইল দেখতে শুরু করলাম, এটা কি অনিচ্ছা না ইচ্ছা? অবশ্যই ইচ্ছা। তা এই যে বললাম যে লিখতে বসলাম ইচ্ছা হয়েছে বলে, মেলাতে গেলাম ইচ্ছা হয়েছে বলে, আর মোবাইল দেখতে বসলাম ইচ্ছা হয়েছে বলে। তো এই যে কাজগুলো, এই ক্রিয়াগুলো আমরা কার দ্বারা করলাম? ইচ্ছা দ্বারা করলাম। আবার তাহলে হঠাৎ করে ধরো কোনো কিছু একটা, তোমার সামনে ধরো রাত্রি তুমি যাচ্ছ, রাতে যেতে যেতে হঠাৎ করে তোমার চোখের সামনে বা চোখে বড় তীব্র লাইট দিল, জ্বেলে দিল। তখন চোখটা যে তুমি কি বলবা এই চোখটা বন্ধ কর, না চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে? অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তা চোখটা যে বন্ধ হলো, চোখের যে বন্ধ ক্রিয়াটা হলো ইচ্ছা অনুসারে না তো অনিচ্ছা অনুসারে, অটোমেটিক এটা বন্ধ হয়ে গেল। আর দেখবা তুমি যখন সাইকেল চালাচ্ছ বা বাইক চালাচ্ছ, যারা দেখবে হঠাৎ করে তোমার সাইকেলের সামনে বা বাইকের সামনে যদি কেউ চলে আসে, তখন কি বলতো, হাতটার সঙ্গে সঙ্গে ব্রেকে বা পাটার সঙ্গে সঙ্গে ব্রেকে চলে যায়। এই যে ব্রেকে হাত চলে গেল, এটাকে আমি ইচ্ছা দ্বারা করলাম না অটোমেটিক হাত অলরেডি চলে গেল? অনিচ্ছা। এই যে দেখো কিছু কিছু আমরা কাজ করি ইচ্ছা অনুসারে, আর কিছু কিছু কাজ করি আমরা কি ইচ্ছা নয় অনিচ্ছা অনুসারে। তাহলে হঠাৎ করে তুমি এখানে বসে আছি ধরো, হয়তো কেউ পেছন থেকে ধরো জোর ধাক্কা দিল, পড়ে গেলাম। তো এই যে পড়ে গেলাম ইচ্ছা অনুসারে পড়লাম, না কেউ আমাকে সেখানে ফেলে দিল? কেউ ফেলে দিল, তাহলে ফেলে দিল বলেই আমি কিন্তু পড়লাম। এটাকে বলা হয় অনিচ্ছা। ইচ্ছা নেই, আবার মানে পড়ার ইচ্ছা নেই। তা এই যে আমি কিছু কিছু কাজ করি আমরা ইচ্ছা অনুসারে, আর কিছু কিছু কাজ করি আমরা অনিচ্ছা অনুসারে। ইচ্ছা অনুসারকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া, আর অনিচ্ছাকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। তাহলে একটা হলো ঐচ্ছিক ক্রিয়া, একটা হলো অনৈচ্ছিক ক্রিয়া। তাহলে এই ঐচ্ছিক ক্রিয়া অনুসারে যে কাজগুলো করি, সেই যে কাজগুলো করি সেটাকে বলা হয় নৈতিক ক্রিয়া। আর অনিচ্ছা অনুসারে যে কাজগুলো করি সেটাকে বলা হয় অনৈতিক ক্রিয়া। দেখো, ঐচ্ছিক ক্রিয়া থেকে তৈরি হলো নৈতিক ক্রিয়া, আর অনৈচ্ছিক ক্রিয়া থেকে তৈরি হলো অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়া। তাহলে মিডিলটা কি? তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার দেখি, তাহলে এক্সাম্পল বলো তো, যে আমার ইচ্ছা হলো মেলাতে গেলাম, তাহলে নৈতিক না অনৈতিক? অবশ্য নৈতিক ক্রিয়া। আবার ধরো এই যে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে পায়ে কাঁটা বিঁধলো, পাটা উঠে নিলাম, তো এটা কি হলো? আমাদের কি ইচ্ছা নয় অনিচ্ছা দ্বারা হয়ে গেল। এই যে আমাদের মধ্যে শরীরের মধ্যে সিরাপ করছে, রক্ত চলাচল করছে, ইচ্ছা না তো অনিচ্ছার দ্বারা। এইগুলোকে বলা হয় অনৈতিক ক্রিয়া। তাহলে অনৈচ্ছিক মানে একটা হচ্ছে কি অনৈচ্ছিক দ্বারা যে ঘটনা ঘটছে তাকে বলা হয় অনৈতিক ক্রিয়া, আর ইচ্ছার দ্বারা যে ঘটনা ঘটছে তাকে বলা হয় নৈতিক ক্রিয়া। শুনে পেলাম একটা নৈতিক, এটা পেলাম কি অনৈতিক। তাহলে একটা কি মিডল কোনটা? নীতি বহির্ভূত। যেটা হচ্ছে নীতি বহির্ভূত সেটা অনৈতিক। একদিকে নৈতিক ইচ্ছার দ্বারা, একদিকে অনৈতিক ইচ্ছা দ্বারা নয় অনৈচ্ছিকের দ্বারা। একটা নীতি গর্হিত, মধ্যে নীতি গর্হিত, এই নীতি গর্হিত জিনিসটা এবার আমরা নৈতিকের মধ্যে অন্তর্ভুক্ত করব। কারণ ইচ্ছা দ্বারা, ইচ্ছার দ্বারা কাজ আমরা দু রকম দেখি। কিছু একটা ধরো আমি ভাবলাম যে তারা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিতে গিয়ে একদিন আমি পরীক্ষা দিলাম কোনো কিছু না, নিজে নিজে ভালো করে পড়াশোনা করে সুন্দর পরীক্ষা দিলাম, কোন স্যারকে কোন স্টুডেন্টকে না ডিস্টার্ব করে পরীক্ষা দিলাম, তাহলে সেই কর্মটা কি আমার ভালো কর্ম? আবার একদিন পরীক্ষা দিতে গিয়ে দেখছি নিজে পারছি না, পড়ে আসেনি, তখন এর দেখছি, ওর দেখছি, নকল করছি, খাওয়া দেখছি, পড়ে দিচ্ছি, তার কাজটা কি আমার খারাপ? তা এই যে ভালো কাজ খারাপ কাজ। আবার অনেক সময় করে গুরুজনদের বা কি কে সত্য কথা বলছি, ছোটদেরকে কি মিথ্যা কথা বলছি,
এই যে সত্য কথা বলা, মিথ্যা কথা বলা দুরকম কাজ। এই যে সত্য কথা বলা সেটাও নৈতিক, মিথ্যা কথা বলা সেটাও নৈতিক, তাই তো? এই নৈতিক, তাহলে কি এই ভালো কথা বলাও যেমন নৈতিক, সত্য কথা বলা, খারাপ কথা বলাও কিন্তু নৈতিক। কিন্তু যে আমরা খারাপ কথা বলি, মন্দ কথা বলি, অমঙ্গল কথা বলি, সেইগুলো মিথ্যা কথা বলি, সেইগুলোকে নীতিবিদ্যায় বলা হচ্ছে নীতি গর্হিত বা নীতি বিরুদ্ধ ক্রিয়া। তাহলে আমরা পেলাম সত্য কথা বলা নৈতিক ক্রিয়া, মিথ্যা কথা বলা নীতি গর্হিত ক্রিয়া, আর যে ক্রিয়াটা আমরা ইচ্ছা দ্বারা করছি না, অনৈচ্ছিক দ্বারা করছি, সেটাকে বলা হয় অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া। এই জিনিসটা মূল সার সংক্ষেপে পেলাম। এবার আমরা পরপর একটা করে ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। চলো দেখে নাও। প্রথমে কি দিয়েছে? নৈতিক ক্রিয়া। দেখো, মানুষের যে ক্রিয়ার নৈতিক মূল্যায়ন করা হয়, অর্থাৎ নৈতিক দৃষ্টিকোণ থেকে ন্যায় অন্যায় ভালো মন্দ প্রভৃতি বিশেষণ বা শব্দ প্রয়োগ করা হয়, তাকে নৈতিক ক্রিয়া বলে। তা নৈতিক ক্রিয়া কোনটা? এমন ধরো কাজ, ক্রিয়া যেখানে ভালো মন্দ বিচার করা হবে, যেখানে ন্যায় অন্যায় বিচার করা হবে, সেই ধরনের ক্রিয়াগুলোকে বলবো কি আমরা? নৈতিক ক্রিয়া। অর্থাৎ যার নৈতিক মূল্যায়ন করা হয়, নৈতিক মূল্যায়ন যার আছে, নৈতিক মানে বললাম যে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত উচিত, তা যে ক্রিয়াতে আমরা ভালো মন্দ করতে পারি, ন্যায় অন্যায় বিচার করতে পারি, উচিত অউচিত প্রয়োগ করতে পারি, তাহলে সেটা যে প্রয়োগ করতে পারি, সেই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় নৈতিক ক্রিয়া। আর একটু কি বললাম যে এই ক্রিয়া কার দ্বারা তৈরি হয়? বললাম ঐচ্ছিক ক্রিয়া বললাম। দেখো আসছি, দেখো নৈতিক ক্রিয়ার বিষয় হিসেবে আমরা কেবল ঐচ্ছিক ক্রিয়ার উল্লেখ করতে পারি। ঐচ্ছিক ক্রিয়া, কি ক্রিয়া বললাম? ঐচ্ছিক ক্রিয়া মানে ইচ্ছার দ্বারা যে ক্রিয়া, অনিচ্ছা না। আমার ইচ্ছা হয়েছে বলে করছি, এই যে আমি এখন তোমার পড়াচ্ছি, আলোচনা করছি, এটা আমার ইচ্ছা হয়েছে বলেই কিন্তু পড়াচ্ছি, বা ইচ্ছা হয়েছে বলে আলোচনা করছি, এটা আমার কিন্তু ঐচ্ছিক ক্রিয়া, তাই না? তাহলে আমি এখন মোবাইল দেখে গেম খেলছি না, ইচ্ছা হয়নি বলে করছি না আমরা, তাই না? তাই ইচ্ছা মানে কি? ঐচ্ছিক মানে ইচ্ছার দ্বারা যে ক্রিয়া। তাহলে এক কথা হচ্ছে এই যে নৈতিক ক্রিয়াটা মূল বিষয় কাকে ধরবো আমরা? ঐচ্ছিক ক্রিয়ার দ্বারা। তাহলে ঐচ্ছিক ক্রিয়া, এবার দেখো তো, কাজেই বলা যায় যে সমস্ত স্বেচ্ছাকৃত ক্রিয়ার দায়ভার আমরা গ্রহণ করি, সেই কর্মকেই নৈতিক কর্ম বা ক্রিয়া বলে। এক কথা, ইচ্ছাকৃত কর্মের দ্বারা, দেখো ইচ্ছাকৃত স্বেচ্ছা, স্বযুক্ত ইচ্ছা, সমানিজ নিজের ইচ্ছা, নিজের ইচ্ছার দ্বারা যে কর্মগুলো করি আমরা, সেগুলোই হচ্ছে আমাদের নৈতিক ক্রিয়া। এক কথা বলা যায় স্বেচ্ছাকৃত কর্মই হলো নৈতিক কর্ম। একটু বললাম না স্বেচ্ছাকৃত কর্ম? তাই স্বেচ্ছাকৃত কর্ম কেমন দুরকম হয় বললাম, যে একটা যে ভালো একটা মন্দ। দেখো এই ভালো আর মন্দ আছে না, ন্যায় আর অন্যায়, তাই কিনা? তার মানে এই যে দেখো, যে আমার ইচ্ছা নিয়ে কাজটা করছি, সেটা ভালো করতে পারে, আর কি করতে পারি? মন্দও করতে পারি। তাহলে ভালো আর মন্দ দুটোকে মিশিয়েই কিন্তু নৈতিক। কেন? ইচ্ছা যে মনে ভাই, একটা কথা মনে রাখবে, ইচ্ছার দ্বারা যা কর্ম করা হোক না কেন, সবগুলোই হবে নৈতিক কর্ম। ঠিক আছে? সে ভালোই হোক বা মন্দই হোক, সে উচিতই হোক বা অনুচিতই হোক। যেমন ধরো পরীক্ষাতে গিয়ে নকল করা, আমার ইচ্ছা হয়ে করছি, কেউ আমাকে আমার ইচ্ছা হয়ে করছি না, তো আমার ইচ্ছা হয়েছে আমি পাস করতে নকল করছি, ইচ্ছা দ্বারা করছি বলেই জানি মন্দ কাজ, জানি খারাপ কাজ, তবুও নৈতিক। কেন? সেখানে উচিত অনুচিত যে প্রয়োগ করা যায়, সেখানে ভালো মন্দ যে প্রয়োগ করা যায়, এই জন্য নকল করা। মিথ্যা কথা বলা, না মিথ্যা কথা বলছি, তাহলে মিথ্যা কথা বলছি, তা আমার ইচ্ছা তো করছি, আমার ইচ্ছা হয়েছে বলে মিথ্যা কথা বলছি, এই জন্য ওটাকে বলা নৈতিক ক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছ যে নৈতিক ক্রিয়া জিনিসটা কি।
তা দেখো তো এই নৈতিক ক্রিয়া বিষয়টা প্রসঙ্গে এলেই আমাদের কি আসছে, ঐচ্ছিক ক্রিয়ার বিষয়টা চলে আসছে, তাই না? তাহলে এবার দেখে নিই বিষয়টার মধ্যে কি আছে, ঐচ্ছিক ক্রিয়া জিনিসটা কি। অলরেডি আমরা একটু সংখ্যা বলে ফেলেছি, ইচ্ছা দ্বারা ক্রিয়া। দেখো যে ক্রিয়া কোনো আত্মসচেতন ব্যক্তি কেবল আবেগের দ্বারা তাড়িত না হয়ে অথবা অপরের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের উদ্দেশ্য সাধনের জন্য সম্পাদন করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে। তাহলে ঐচ্ছিক ক্রিয়া কোনটা? আত্মসচেতন মানে কি? তাহলে আমি সচেতন, আমি অজ্ঞান নয়, আমি জ্ঞানহীন নয়, আমি সচেতন ব্যক্তি। এই মুহূর্তে যেমন ধৈর্য করে অজ্ঞান আছে বা নির্বোধ শিশুটা ইচ্ছায় কিছু বোঝে না, ইচ্ছা বোঝে না, অনিচ্ছাও বোঝে না, সেরকম না। আত্মসচেতন, সচেতন আছে, সেটা কেবল আবেগের দ্বারা, মানে মোহর দ্বারা আবেগের দ্বারা করলাম তা নয়, আবেগের দ্বারা বশবর্তী হয়ে নয়, আবার অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়। তাহলে আমার ইচ্ছা নাই, তাদের কেউ বলছে, যেমন ধরো আমাকে আমার ইচ্ছা এখন পড়তে বসার ইচ্ছা নয় আমার, তবুও বাবা মা জোর করে এই পড়তে বস, এটা দেখো শিশু ক্ষেত্রে বেশি হয়, শিশুরা পড়তে চায় না, বাবা মা জোর করে পড়ায়, এই পড় পড়, না মারবো না বকান দিব, এই জোর করে পড়াচ্ছে। ওর কি ইচ্ছা হয়েছে? না তো, ওর তো ইচ্ছা হয়নি, তার মানে ইচ্ছা নেই, তাহলে আমরা জোর করে পড়াচ্ছি। ওরকম কিন্তু আমাদের ঐচ্ছিক ক্রিয়া নয়, এটা অনৈচ্ছিক ক্রিয়া হয়ে গেল। এই জন্য বলা হয় যে আবেগের দ্বারা তাড়িত না হয়ে, আবেগের বশত নয়, আবার অপরের দ্বারা অন্যের কথা শুনে সেটাও কিন্তু নয়, নিজের থেকে ইচ্ছা হলেই যে আমরা করি আমরা। এই জন্য বলছে নিজের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, পরীক্ষা হলে গিয়ে আমি যেমন করি হোক না পাস আমায় করতেই হবে, এই জন্য আমরা কি নকল করি, এর দেখি ওর দেখি, ইচ্ছা করছি সেইগুলোই। বুঝতে পেরেছো? আবার এই যে তোমরা যে ক্লাসটা দেখবে, হয়তো নেট শেষ হয়ে গেছে, যেমন করি হোক না আমাকে ক্লাসটা দেখতে হবে, কি অপরের ওয়াইফাই কানেকশন নাও, অপরের মোবাইল ধার, নেট গুলোকে ধার নাও, দিয়ে ইউজ করো। এই যে ছলে বলে কৌশল, তোমার ইচ্ছা হয়েছে যে আমাকে এই ক্লাসটা দেখতে হবে, এটা হচ্ছে ইচ্ছা। তাই ঐচ্ছিক ক্রিয়া হচ্ছে এইরকম একটা ক্রিয়া, যার যেটা হচ্ছে আত্মসচেতন ব্যক্তি করবে, সেখানে আবেগের কোনো ব্যাপার থাকবে না সেখানে, এবং সেখানে কি অপরের দ্বারা প্রভাবিত হবে না, অপরের দ্বারা কথা শুনে নয়, ইচ্ছা হলে তবেই যে কাজগুলো করে সেটাই হলো আমাদের ঐচ্ছিক ক্রিয়া। বুঝতে পেরেছ? দেখি এবার কি বলছে, যেটা দেখবো আমরা নীতি গর্হিত ক্রিয়া। তাহলে একটু কি বললাম যে নৈতিক ক্রিয়া দুটো ভাগ, দুটো অংশ দেখালাম, ভাগ বলবো না, দুটো অংশ দেখালাম, একটা ভালো একটা মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, তাই তো? তাই একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। তাহলে এই জন্য এই নৈতিক কথাটিকে আর দুটি অর্থে ব্যবহার করা হয়, একটা সংকীর্ণ অর্থে, একটা ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে, তাহলে ব্যাপক মানে বেশি, সংকীর্ণ মানে অল্প। তাহলে ব্যাপক অর্থে কি, যে ব্যাপক অর্থে ভালো আর মন্দ, উচিত অনুচিত এই একসঙ্গে বলা হয় নৈতিক। তাহলে ব্যাপক অর্থে নৈতিক বলতে বোঝায় ভালো মন্দ উচিত অনুচিত একসঙ্গে দুটো যুক্তকে বলা হয় নৈতিক ক্রিয়া। তার মানে এই ব্যাপক অর্থে যদি নৈতিক ক্রিয়ার সংজ্ঞা দেওয়া হচ্ছে, তার মানে সেটা নীতি গঠিত পড়ছে। কেন পড়ছে? একটু নীতি গঠিত মানে কি বললাম, মন্দটা, খারাপটা, অমঙ্গলটা অনীতি গঠিত, নীতি বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ কাজ। তার মানে একটা কথা মনে রাখবে যে ভালো আর মন্দ যখন একসঙ্গে নৈতিক ক্রিয়া বলছে তখন সেটা হলো ব্যাপক অর্থে। আর সংকীর্ণ অর্থে কোনটা? সংকীর্ণ অর্থে হলো যে ভালো উচিত মঙ্গল এই সবগুলো যদি নৈতিক ক্রিয়া বোঝায় তাহলে সেটা সংকীর্ণ হলো। মন্দ কিন্তু নৈতিক নয় সংকীর্ণ অর্থে, মন্দ কিন্তু নৈতিক নয় সংকীর্ণ অর্থে, খারাপ কিন্তু নৈতিক নয় সংকীর্ণ অর্থে। তাহলে ওগুলো কি? আর ওইগুলোকে বলা হয় নীতি গর্হিত ক্রিয়া। যেমন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা কি? অবশ্যই পরীক্ষা হলে গিয়ে টুকলি করা, খারাপ কাজ।
মিথ্যা কথা বলা, খারাপ কাজ, এইগুলোকে বলছে যে সংকীর্ণ অর্থে ধরে সেগুলোকে বলা হয় নীতি গর্হিত ক্রিয়া। দেখো দেখো নৈতিক ক্রিয়া এই প্রত্যয়টি ব্যাপক অর্থে অথবা সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতে পারে, দুটো ব্যবহৃত হতে পারে, সংকীর্ণ হয় ব্যাপক হয়। বললাম একটু আগে, দেখো ব্যাপক অর্থে নৈতিক ক্রিয়া বলতে ভালো অথবা মন্দ উভয়কেই বোঝানো হয়। বললাম না ব্যাপক মানে কি, বললাম ভালো মন্দ দুটোই বোঝানো হচ্ছে। আবার তাই এই দিক থেকে নীতি গর্হিত ক্রিয়াগুলোও কি নৈতিক ক্রিয়া। নীতি গর্হিত মানে কি মন্দ, এটা বললাম যে মন্দ মানে কি নীতি গর্হিত। তাহলে এই দিক থেকে নীতি গর্হিত ক্রিয়াগুলো নৈতিক ক্রিয়া, মানে মন্দ তো নৈতিক ক্রিয়া, খারাপ তো নৈতিক ক্রিয়া যদি ধরি, তার মানে কি নীতি গর্হিত মানেই নৈতিক ক্রিয়া। এবার সংকীর্ণ দেখি, কিন্তু সংকীর্ণ অর্থে নৈতিক শব্দের বিরুদ্ধ শব্দ হলো নীতি গর্হিত ক্রিয়া। তার সংকীর্ণ অর্থে কি বললো, এই নৈতিক শব্দটার অপোজিট, বিরুদ্ধ, যেমন ভালো বিরুদ্ধ মন্দ, খারাপ কি ভালো, আছে না, উচিত অনুচিত, ন্যায় অন্যায়। যে নৈতিকের বিরুদ্ধে কি পেলাম, নীতি গর্হিত ক্রিয়া। কি অর্থে, সংকীর্ণ অর্থে। আর ব্যাপক অর্থে যৌথ। দেখো সংকীর্ণ অর্থে মন্দ বা খারাপ বা নিন্দনীয় ক্রিয়াকে বলা হয় নীতি গর্হিত ক্রিয়া। বাকি দেখো তাহলে ব্যাপক অর্থে কিন্তু নৈতিক ক্রিয়া মানেই কি নীতি গর্হিত ক্রিয়া, আর সংকীর্ণ অর্থে কিন্তু ভেঙে পাচ্ছি আমরা যেগুলো খারাপ দিক, মন্দ, নিন্দা, নিন্দনীয়, এই যে মন্দ, খারাপ, নিন্দনীয়, এগুলো সংকীর্ণ অর্থে কিন্তু, আর সংকীর্ণ অর্থে এগুলোকে বলা হচ্ছে নীতি গর্হিত ক্রিয়া। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের নীতি গর্হিত ক্রিয়া। আর এথিক্সে বলা হয়, নীতিবিদ্যায় বলা হয়, এই নীতি গর্হিত ক্রিয়া কিন্তু এই সম্পাদন করা উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়, পরীক্ষা হল টিকলি করা উচিত নয়, খারাপ করা উচিত নয়, এই নীতিবিদ্যায় কিন্তু আমাদের বলা হয় যতটা সম্ভব এই নীতি গর্হিত ক্রিয়াকে অবলম্বন না করা। ঠিক আছে, চলো আশা করছি বুঝতে পেরেছো নীতি গর্হিত ক্রিয়া। এবার আমরা দেখি পরেরটা কি বলেছি। দেখো অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়া বা নন মোরাল অ্যাকশনটা কি। তাহলে এবার বলতো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কি ইচ্ছাকৃত বা ঐচ্ছিক, এখন সেটা কি করবো আমরা, অনৈচ্ছিক। নিশ্চয় এটা বললাম না, ঐচ্ছিক অনৈচ্ছিক। আমার ইচ্ছা নয়, ইচ্ছা নেই আমার, রাতে ধরো আমি আজকে মেলা ঘুরে এলাম, মেলা থেকে ধরো অনেক কিছু খেয়ে এসছি, খাওয়ার ইচ্ছা নেই, তখন বাবা বলছে এই ধরো খা, খালি থাকতে হয় না, অল্প খা, একটু খা, আচ্ছা মাংস রান্না করেছি, আচ্ছা মাছ রান্না করেছি, একটু খা। না আমি খাবো না, মামা আমি খাবো না, প্রচন্ড পেট ভরা আছে আমার, না একটু খা, জোর করে আমাকে কিন্তু খাওয়াচ্ছে। আমার ইচ্ছা, এটা কিন্তু আমার ইচ্ছা নয়, আমাকে জোর করে কিন্তু একটু করে খাওয়াচ্ছে। এই যে খাওয়াটা খাচ্ছি, এটা কিন্তু আমাদের অনৈতিক ক্রিয়া বা অনৈচ্ছিক ক্রিয়া। বুঝতে পেরেছ? দেখি তাহলে আমরা বিষয়টা কি। দেখো যে সমস্ত ক্রিয়ার ক্ষেত্রে নৈতিক বিশেষণ যেমন ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি প্রয়োগ করা যায় না, তার মানে যে ক্রিয়ার ক্ষেত্রে আমরা ভালো মন্দ প্রয়োগ করতে পারি না, যে ক্রিয়ার ক্ষেত্রে উচিত অনুচিত প্রয়োগ করতে পারি না, যে ক্রিয়ার ক্ষেত্রে ন্যায় অন্যায় প্রয়োগ করতে পারি না আমরা, সেই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় কি অনৈতিক ক্রিয়া। যেগুলো ক্ষেত্রে মানুষের ইচ্ছা নেই, ইচ্ছাকৃত নয়, অনৈচ্ছিক বা বাধ্যতামূলক ক্রিয়া। এই যে বললাম আমরা সাইকেল চালাতে গিয়ে হঠাৎ করে কেউ সামনে চলে এলে আমরা ব্রেক চলে যায়, হাতে আমার ব্রেক চলে যায়, তাহলে এটা আমার কি অনিচ্ছা দ্বারা ঘটছে। এই যে এটা কি উচিত অনুচিত প্রয়োগ করা যাবে না, ভালো মন্দ প্রয়োগ করা যাবে না। আবার ধরো তোমাকে হ্যাঁ এটা বলি, এই যে আমাদের রক্তের মধ্যে আমাদের শরীরের মধ্যে রক্ত সর্বাঙ্গ এই রক্ত চলাচল করছে, ইচ্ছা দ্বারা নয়, এটা কিন্তু আমার ইচ্ছা নেই, অথচ দেখো চলছে, সর্বাঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। এটা ক্ষেত্রে ভালো অথবা মন্দ প্রয়োগ করতে পারবো না, উচিত অনুচিত বলা যাবে না, ন্যায় অন্যায় বলা যাবে না। এই ধরনের ক্রিয়াগুলোকে বলবো আমরা অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়া। এক কথায় বাংলা ভাষা মনে রাখবে, ইচ্ছার দ্বারা নয়,
অনৈচ্ছিকভাবে, এই অনৈচ্ছিকভাবে যে ক্রিয়া করা হয় সেটাকে বলবো আমরা অনৈতিক ক্রিয়া। দেখো এই একতা কি, অনৈচ্ছিক ক্রিয়াই হলো অনৈতিক ক্রিয়া, বুঝতে পেরেছো? তার মানে ইচ্ছার দ্বারা নৈতিক, আর এই অনিচ্ছার দ্বারা কি অনৈতিক, নৈতিক অনৈতিক, বুঝতে পারটা করলাম। চলো এবার দেখো যে অনৈচ্ছিক ক্রিয়া, তাহলে অনৈচ্ছিক ক্রিয়া এখন দেখলাম ওর দ্বারা কি হচ্ছে, অনৈতিক ক্রিয়া হচ্ছে। অনৈচ্ছিক ক্রিয়া জিনিসটাই বাকি। দেখো যে অনৈচ্ছিক ক্রিয়া হচ্ছে এমন সব ক্রিয়া যা আমাদের ইচ্ছার বাইরে, ইচ্ছা নাই বললাম না, ইচ্ছা নেই আমার, ইচ্ছার বাইরে যেগুলো করা, ইচ্ছা করছে তবু করছে বলেছি। হঠাৎ ধরো হঠাৎ কথা দাঁড়িয়ে আছি, পেছন থেকে থাকে ফেলে দিল, তাহলে আমার কি পড়তে ইচ্ছা হয়েছিল না, তো পেছন থেকে ফেলে দিল। এইরকম জিনিস মানে ইচ্ছা, আমাদের ইচ্ছার বাইরে যে ক্রিয়া সেগুলোকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। দেখো অর্থাৎ আমাদের ইচ্ছা নিরপেক্ষ সব ক্রিয়াই হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়া। আর এইসব ক্রিয়া মানুষের নিয়ন্ত্রণের বাইরে সংগঠিত হতে পারে, আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। যেগুলো আমার কি বলতো ইচ্ছাইতে হয় তবে তো কন্ট্রোল করতে পারি নাকি, ইচ্ছা নেই চলে যাচ্ছে। একটু বললাম যে আমাদের শরীর রক্ত চলাচল করছে, ইচ্ছা কি চলছে, এলে কন্ট্রোল করতে পারবো না। তো ধরো এই যে একটু আগে বললাম যে তোমাদেরকে একটা বড় লাইট চোখের সামনে দেওয়া হয়, চোখের পাতাটা কি আমরা ধরতে পারবো? পারবো না, ফেলতেই হবে, অটোমেটিক্যালি পড়ে যাবে, আগে বলতে হবে না। এটাকে বলা হয় কি আমাদের অনৈচ্ছিক ক্রিয়া। নেক্সট দেখো, এবার দেখো একটা উদাহরণ দিয়ে দেখো, দিয়েছি আমরা যে সাইকেল চালাতে গিয়ে সামনে কেউ পড়লে হঠাৎ ব্রেকে হাত চলে যাওয়া, বললাম না ব্রেকে হাত চলে গেল, তাই হাত চলে যাওয়া ইচ্ছা বিরুদ্ধ, এটা বলো অনিচ্ছিক ক্রিয়া। দেখো এবার আবার চোখে তীব্র আলো পড়া মাত্র চোখ বন্ধ হয়ে যাওয়া, বললাম এগুলো কি অনৈচ্ছিক ক্রিয়া, বুঝতে পেরেছো? এই দেখো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম নৈতিক এবং অনৈতিক সম্পর্কে, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পার্থক্যটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবং খুব ইম্পর্টেন্ট দেখবে পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটুকু আলোচনা করলাম সেখান থেকে আমরা পার্থক্য বের করার চেষ্টা করি, দেখবে খুব সহজ সুন্দরভাবে বিষয়টা আমি তুলে ধরেছি, সেগুলো আমি প্রতিটা বিষয়গুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো একদিকে নৈতিক ক্রিয়া, একদিকে কি অনৈতিক ক্রিয়া। নৈতিক মানে কি বলবো, একটু আগে ইচ্ছা, এটা কি বললাম অনিচ্ছা। দেখো যে নৈতিক ক্রিয়ার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতি শব্দগুলি প্রয়োগ করা যায়, বললাম না একটু আগে যে আমি ভালো মন্দ প্রয়োগ করতে পারছি। ইচ্ছা হলো পড়তে বসলাম, তাহলে সেক্ষেত্রে পড়তে বসা যে ক্রিয়াটা, তাহলে আমি ভালো মন্দ প্রয়োগ করতে পারি, হ্যাঁ কে বললো বাহ খুব ভালো কাজ করেছি। তো আবার ধরো ইচ্ছা হলো যে খেলতে গেলাম, তো এই সময়তে খেলা উচিত হয়নি, উচিত, এই যে উচিত অনুচিত প্রয়োগ করছে, এই জন্য কি বলা হয় যে নৈতিক ক্রিয়া দেখে, আর যেগুলো নৈতিক ক্রিয়া আছে না সেগুলোতে ভালো মন্দ উচিত প্রয়োগ করা যায়, ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত এগুলো প্রয়োগ করা যায়, আর অনৈতিক ক্রিয়া কি হবে, যায় না। দেখো এই অনৈতিক ক্রিয়ার ক্ষেত্রে ভালো মন্দ উচিত অনুচিত প্রভৃতি শব্দগুলি প্রয়োগ করা যায় না। কি খুব কঠিন জিনিস? একদম সহজ। দেখো এক কথায় এগুলোতে প্রয়োগ করা যায়, ওগুলো প্রয়োগ করা যায় না, বুঝা গেছে? নেক্সট দেখো নৈতিক ক্রিয়া হলো ঐচ্ছিক ক্রিয়া, বললাম না? তা নৈতিক ক্রিয়া কি ধরো একটা ঐচ্ছিক ক্রিয়া না? তো ঐচ্ছিক ক্রিয়ার দ্বারাই তো আমাদের নৈতিক ক্রিয়া ঘটে, এটা কি হবে নিশ্চয় অনৈচ্ছিক ক্রিয়া। দেখো অনৈতিক ক্রিয়া হলো অনৈচ্ছিক ক্রিয়া, সিম্পল, দুটো হয়ে গেল। তাহলে একটা দেখো ভালো মন্দ প্রয়োগ করতে পারছি, ভালো মন্দ প্রয়োগ করতে পারছি না, এটা হলো ঐচ্ছিক ক্রিয়া, ইচ্ছার দ্বারা ক্রিয়া, এটা হলো কি অনৈচ্ছিক ক্রিয়া। 3 নম্বর দেখো নৈতিক ক্রিয়া হলো নৈতিক গুণ সম্পন্ন, মানে নীতি গুণ সম্পন্ন, তাই এর নৈতিক বিচার সম্ভব। তাহলে আমার মধ্যে নীতিগুণ যদি থাকে তবেই তো বিচার সম্ভব, না থাকলে কি হবে? তাহলে আমরা দেখো নীতিগুণ সম্পন্ন, নীতি মানে যে নৈতিকতা, নীতি ভালো মন্দ, তাহলে ভালো মন্দ, এই জন্য নৈতিক ক্রিয়া নৈতিক গুণ আছে বলেই কিন্তু বিচার করা সম্ভব। আর অনৈতিক কি নেই, অনৈতিক ক্রিয়ার মধ্যে অনৈতিক গুণ সম্পন্ন মানে নীতি গুণ সম্পন্ন নয়,
অনৈতিক গুণ আর নীতিগুণ সম্পন্ন নেই বলে এর নৈতিক বিচার কিন্তু সম্ভব নয়। তাহলে এক কথায় পেলাম, নৈতিক ক্রিয়াতে নৈতিক গুণ সম্পন্ন আছে, আর অনৈতিক ক্রিয়াতে নৈতিক গুণ সম্পন্ন নেই, অনৈতিক গুণ সম্পন্ন আছে। আর অনৈতিক গুণ সম্পন্ন আছে বলে এটা কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের এই নৈতিক বিচার কখনো সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো যে নৈতিক ক্রিয়া হলো উদ্দেশ্য প্রণোদিত ক্রিয়া। মানে কি, যখন আমরা কোনো কাজ করি উদ্দেশ্য করি না, যে পরীক্ষা যখন পাস করব, পাস করার উদ্দেশ্যে আমরা যে কোনো কিছু কাজ করতে পারি। সে হয়তো কাজ দেখে লিখি বা টুকলি করি পাস উদ্দেশ্যে। আর এই জন্য নৈতিক ক্রিয়াটা কি কোন উদ্দেশ্যে করা হয়, ইচ্ছার দ্বারা যেহেতু হয়, ইচ্ছার উপরে করছি আমরা। যেমন খেতে বসি কিছু কিছু করি আর পেটটা ভরার জন্য, তাহলে পেটটা ভরার উদ্দেশ্যেই আমরা খেতে বসলাম ইচ্ছা অনুযায়ী। এটা বলা হয় যে নৈতিক ক্রিয়া হলো উদ্দেশ্য প্রণোদিত ক্রিয়া। নিশ্চয় এটা উদ্দেশ্য প্রণোদিত নয়। দেখো অনৈতিক ক্রিয়া হলো উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা তো থাকবেই না, এটা তো হঠাৎ করতে হয় না। নেক্সট দেখো যে নৈতিক ক্রিয়ার মূল্য ও আদর্শ যুক্ত, মানে নৈতিক ক্রিয়ার মূল্য আছে, ভ্যালু আছে, আর আদর্শ আছে, কিন্তু অনৈতিক ক্রিয়া নেই, মূল্যহীন, আদর্শহীন। যেমন আমরা কোনো কাজ করি, কাজ করার ভালো মন্দ করি, তাহলে মূল্য আছে নিশ্চয় একটা, সে খারাপ মূল্য হোক আর কি ভালো মূল্য হোক, তাহলে খারাপই হোক আর ভালো হোক মূল্য তো আছে। যদি ইচ্ছার কাছে ইচ্ছার যে কাজটা করি আমরা, তার অবশ্যই ভালো দিক না খারাপ দিক অবশ্যই আছে। এই জন্য তার মূল্য আদর্শ দুটোই আছে, কিন্তু অনৈতিক ক্রিয়ার ক্ষেত্রে মূল্য নেই, আদর্শ নেই। দেখো এবার উদাহরণ দেখো, এটাও বললাম, অনেক উদাহরণ বললাম, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা, সবগুলো কি নৈতিক ক্রিয়া, তাই তো? এই দেখো এখানে কি রাস্তা চলতে গিয়ে হঠাৎ চোখে পোকা পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, চলতে হঠাৎ চোখে পোকা পড়ে গেল, চোখে বন্ধ হয় না? এই যে চোখে বন্ধ হলো, আমি কি বলেছি চোখ বন্ধ কর? বলিনি তো, চোখ বন্ধ বলিনি, বন্ধ হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে কি আমাদের অনৈতিক ক্রিয়া। দেখো এই যে পার্থক্যগুলো করলাম সহজ সুন্দর ভাবে, আসলে তোমরা এটা কি কিন্তু তোমার খাতায় লিখে নিও, বা এটা অবশ্যই এই সমস্ত নোট তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এলিট অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপ থেকেই তোমরা ওখান থেকে পড়ে নিও। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার দেখো তো আমরা একটু আগে ঐচ্ছিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, অনৈচ্ছিক ক্রিয়া আলোচনা করেছি। এই দুটি ক্রিয়ার মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষায় খুব আসে, দেখে নিয়ে একবার চললো। দেখো যে ঐচ্ছিক ক্রিয়া সৃষ্টি হয় বাহ্যিক ভাবে, আর অনৈচ্ছিক ক্রিয়া সৃষ্টি হয় অভ্যন্তরীণ ভাবে, ভিতরে। দেখো আমার ইচ্ছা হলো মোবাইল নিব, তো মোবাইল কিনা, তো মোবাইল কিনতে গেলাম, ইচ্ছা হলো, তাহলে বাইরের ব্যাপার। ইচ্ছা হলো জল খাবো, জল খাচ্ছি, তাহলে বাইরের ইস্যু। ইচ্ছা হলো খুব গরম লাগছে, ফ্যানটা দিই, ফ্যান দিলাম, এটা তো বাইরে না। এই জন্য বলা হয় ঐচ্ছিক ক্রিয়া কি বাহ্যিক, বাহ্যিকভাবে সম্পন্ন হয় ঐচ্ছিক ক্রিয়াটা। আর ওটা কি হচ্ছে ভিতর থেকে, জানি না হঠাৎ হয়ে গেল, তাই না? তাহলে বাইরে দেখে নয়, ভিতর থেকে অটোমেটিক হতে হচ্ছে, রক্ত চলছে, এই যে হাড় গুলো বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, প্রতিটা এই যে অটোমেটিক হচ্ছে, এগুলো আমাদের চোখে পাতা পড়া অটোমেটিক হচ্ছে, এগুলো কি সব ভিতর থেকে হচ্ছে, এগুলো এই যে বলা হয় কি অভ্যন্তরীণ। দেখো ঐচ্ছিক ক্রিয়া সহজাতমূলক নয়, অর্জিতমূলক। তাহলে কি সহজাত মানে কি? তাহলে সহজাত মানে মনে রাখবে যেগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, ইচ্ছার কোনো ভূমিকা নেই, অটোমেটিক হচ্ছে। এই যে রাস্তা দেখো, এই ছোট ছোট রাস্তা বড় হচ্ছে, অটোমেটিক হচ্ছে। রাস্তা চলতে গিয়ে বড়দের কথা বলা, সম্মান করা অটোমেটিক বেরিয়ে যায়, তাই না? এই যে অটোমেটিক হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় সহজাত। যে গুণগুলো আমাকে অর্জন করতে হয় না, ঈশ্বর আমাদের মনের মধ্যে কিছু গুণ গেঁথে দেন, যেগুলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়, সেগুলোকে বলা হয় সহজাত। ঐচ্ছিক ক্রিয়া কিন্তু এই সহজাতমূলক নয়, অর্জিতমূলক। আমার ইচ্ছা হয়ে করছি, তার মানে কি ইচ্ছা হয়ে করছি মানে অটোমেটিক নয়, অটোমেটিক হয়ে যাচ্ছে না, আমার ইচ্ছা করছি, তার মানে কি অর্জন করার জন্য করছি, এটাকে বলা হয় অর্জিতমূলক। আর অনিচ্ছিক কোনটা? অটোমেটিক হচ্ছে, তার মানে কি অবশ্যই সহজাতমূলক, অর্জিত নয়।
এবার দেখো যে ঐচ্ছিক ক্রিয়া হলো আমাদের ইচ্ছা সাপেক্ষ। সাপেক্ষ মানে ইচ্ছাযুক্ত, ইচ্ছা হয়েছে বলেই কিন্তু আমরা কর্মটা করছি। আজকে আমি পড়তে বসবো, ইচ্ছা হলো বলেই কিন্তু পড়তে বসলাম। আজ খেলতে যাব, খেলার ইচ্ছা হলো বলেই কিন্তু খেলতে গেলাম। এর ইচ্ছা সাপেক্ষ, নিরপেক্ষ নয়। নিশ্চয় এদিকে তাহলে ইচ্ছা নিরপেক্ষ, তাহলে অনৈচ্ছিক ক্রিয়া কিন্তু ইচ্ছা নিরপেক্ষ, ইচ্ছার দ্বারা কিন্তু নয়। দেখি পয়েন্টটা কি বলছে, দেখো ঐচ্ছিক ক্রিয়ায় কামনা বাসনার স্থান রয়েছে। যে কামনা বাসনা, আমার কামনা হচ্ছে, আমার বাসনা হচ্ছে একটা বড় চাকরি পেয়ে সুখে শান্তি থেকে বড় ফ্ল্যাট বানিয়ে আনন্দ 4 গাড়ি নিয়ে একটু আনন্দ করব, এটা কামনা বাসনা, ইচ্ছা। এই জন্য বলা হয় যে ঐচ্ছিক ক্রিয়ায় কামনা বাসনা থাকে, কার থাকে না? অনৈচ্ছিক ক্রিয়ায় থাকে, এটা অটোমেটিক হয়। তাহলে কামনা বাসনা, মোবাইল কেনার ইচ্ছা, ল্যাপটপ কেনার ইচ্ছা, সুখে থাকার ইচ্ছা, এইগুলো কি অনৈচ্ছিক ক্রিয়া হয়? না তো, এটা অটোমেটিক্যালি তো হয়, ও তৈরি হয় না। এই জন্য বলা হয় কামনা বাসনার স্থান রয়েছে কার? ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে। আর অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে কামনা স্থান নেই। দেখো যে ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য পূরণ অনেক সময়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যে লক্ষ্য যে পূরণ করব আমরা, দ্বন্দ্বের সৃষ্টি হবে। কেন দ্বন্দ্বের সৃষ্টি হবে? ধরো আমার ইচ্ছা হলো পরীক্ষায় পাস করব, পাস করতে গিয়ে এই পরীক্ষা হল যে কোশ্চেন করেছে এই মনে আসছে না, পারছি না, তখন কি টুকলি করব, টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেলাম, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা। এবার যদি বলি কি রান্না করব, রান্না করতে কি ইচ্ছা হয় আজকে মাংস রান্না করব, দারুণ করে মাংস, সবাই টেস্ট হেভি করবো, সবাই নাম করে, শুরু করলাম, করতে গিয়ে ভুলে গেছি কখন করে দিতে হয় জানি না, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এই যে ইচ্ছাকৃত ক্রিয়া না, যেগুলো আমাদের ঐচ্ছিক ক্রিয়া করতে হয়, লক্ষ্য পূরণ হয়, পাস করতে হোক, রান্না ভালো করতে হোক, বা সাইকেল চালাতে হোক, ইচ্ছা লক্ষ্য পূরণ করতে গেলে কিন্তু অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর অনৈচ্ছিক ক্রিয়ার কিন্তু দ্বন্দ্ব নয়, এটা অটোমেটিক হবে। এই যে রক্ত চলাচল করছে শরীরের মধ্যে করছে, তা ওর লক্ষ্য পূরণ করতে রক্ত করা, দ্বন্দ্ব নেই। এই যে লক্ষ্যটা কি, এই সাইকেল চালাতে গিয়ে কেউ এলে চোখে বন্ধ করা, লক্ষ্যটা বন্ধ করা, দ্বন্দ্ব নেই, অটোমেটিক্যালি হচ্ছে। এই জন্য অনৈতিক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু, অনৈচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয় না। এবার দেখি কি হয়েছে ঐচ্ছিক ক্রিয়া। উদাহরণ একটু আগে বললাম, উদাহরণ পারবা তোমরা, পরীক্ষায় ভালো ফলাফল করা, অপরকে সাহায্য করা, এগুলো কি ঐচ্ছিক ক্রিয়া, ইচ্ছা দ্বারা কাজ করি। এই যে পরীক্ষায় ভালো ফলাফল ইচ্ছার দ্বারা করি আমরা, আবার অপরকে সাহায্য করা ইচ্ছার দ্বারা করি আমরা, তাই না? ইচ্ছা দ্বারা করি বলে এগুলো হয়ে গেল ঐচ্ছিক ক্রিয়া। আর এটা কি শ্বাস প্রশ্বাস নেওয়া, এই শ্বাস পরে নিচ্ছি, আমার ইচ্ছা হয়েছিল লি, এবার নেই, এবার ছাড়ি, এটা বলি আমরা। দেখো অটোমেটিক্যালি শ্বাস নিচ্ছি, অটোমেটিক না, তারা শ্বাস ছাড়ছি, প্রশ্বাস নিচ্ছি, অটোমেটিক্যালি নিচ্ছি আমরা, চলছে। আর দেখো তো রক্ত সঞ্চালন, রক্ত চলছে, ইচ্ছা হয়েছে রক্ত এখান দিয়ে যা, রক্ত এখান দিয়ে যা, এটা বলি না তো, বলি না আমরা, অটোমেটিক্যালি রক্ত সঞ্চালন হচ্ছে। এই জন্য এইগুলো হচ্ছে আমাদের অনৈচ্ছিক ক্রিয়া। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখি। এবার দেখো অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়ার কিছু ভাগ আছে। এই ভাগটি কি বলেই আজকে আমরা আলোচনা শেষ করব। ঠিক আছে, এরপরে আমরা বাকি ক্লাসগুলো আলোচনা করব সুন্দরভাবে, সহজভাবে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো একটা স্বয়ংক্রিয় ক্রিয়া, তাহলে স্বয়ংক্রিয় ক্রিয়া কিন্তু একটা অনৈতিক, যেটা কিন্তু ইচ্ছা দ্বারা নয়, অনিচ্ছা দ্বারা হয়ে যায়। স্বয়ংক্রিয় মানে হচ্ছে দেখো মানুষের জন্মলগ্ন থেকে যেসব দৈহিক জৈব ক্রিয়ার সূচনা হয় সেগুলোকে স্বয়ংক্রিয়া বলে। মানে দৈহিক জৈব মানে ভিতরে, দেহের ভিতরে যে ক্রিয়াগুলো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে। যে বললাম না রক্ত সঞ্চার করা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় হচ্ছে। বা এটার ক্ষেত্রে দেখতে পাই আমরা যে বাচ্চা শিশুরা হাত পা চলাচল করে, পা ছোড়াছুড়ি করে, এগুলো ইচ্ছা দ্বারা কিন্তু না, এটা অটোমেটিক করে, ওরা বুঝেই না, অটোমেটিক্যালি পা ছোড়াছুড়ি, হাত ছোড়াছুটি করে, এগুলো কি স্বয়ংক্রিয়, মানে অটোমেটিক্যালি হচ্ছে।
এই জন্য এই যে একটা স্বয়ংক্রিয়া কিন্তু একটা অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পাঠ, যেগুলো আমরা জন্মলগ্ন থেকেই দৈহিক জৈব ক্রিয়ার সূচনা হয়, তাকেই বলা হয় স্বয়ংক্রিয় ক্রিয়া। যেমন একটু বললাম রক্ত চলাচল করা, শিশুদের পা ছোটাছুটি চলাচল করা, এইগুলো হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় ক্রিয়া। দেখো রক্ত চলাচল করা, শ্বাস প্রশ্বাস নেওয়া, এগুলো কি হয় জন্মলগ্ন থেকেই, মানে ছোট থেকেই শুরু হয়ে গেল চলাচলটা, নিজে নিজে হচ্ছে। বলছি না আমরা শ্বাস প্রশ্বাস, ছোট থেকেই শুরু করে শ্বাস আর প্রশ্বাস চলছে, আমরা সেটাকে কিন্তু কখনোই ইচ্ছার দ্বারা বলি এই থাম এই কর বলছি কি না, অটোমেটিক হয়ে যায়। এগুলো বলা হয় স্বয়ংক্রিয় ক্রিয়া। নেক্সট দেখো প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কি বলছে, যে বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়া রূপে যে স্বতঃস্ফূর্ত ক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। তাহলে বাহ্যিক উদ্দীপক, তাহলে বাহ্য কোনটা, এই কলমটা বাহ্য উদ্দীপক, এই ফ্যানটা, লাইটটা, বাইরে যে সমস্ত বস্তুগুলো আছে এগুলোকে বলা হয় বাহ্য উদ্দীপক। আর তার প্রতিক্রিয়া রূপে যে স্বতঃস্ফূর্ত ক্রিয়ার সৃষ্টি হয়, মানে এটা ধরো লাইট, বড় লাইট, এর দ্বারা আমি জোরে চোখে লাইট দিলাম, এই যে উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া রূপে স্বতঃস্ফূর্ত অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে গেল। তো এই যে এই বাইরের উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া কি হলো, চোখটা বন্ধ হলো, এটা কি স্বতঃস্ফূর্ত না, অটোমেটিক হলো না? এই স্বতঃস্ফূর্ত ক্রিয়া সৃষ্টি হলো বলেই এইগুলোকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার একটা কাঁটা পায়ে বিঁধে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু পাটা উপরে ওঠেনি, যখন কাঁটাটা পায়ে বিঁধে গেল সঙ্গে সঙ্গে পা উঠেনি, তো উঠে নিলাম, তারপরে উঠে আমি বলেছি এই পাটা তো বলিনি, কিন্তু আমি অটোমেটিক উঠে গেল। তাহলে এই যে কাঁটার দ্বারা উদ্দীপক, কাঁটা উদ্দীপক, ওর দ্বারা প্রতিক্রিয়া কি হলো, পাটা উঠে যাওয়া, প্রতিক্রিয়া। তাহলে এই যে বলছে বাহ্য উদ্দীপকের প্রতিক্রিয়া রূপে যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া সৃষ্টি হলো, তাহলে পাটা উঠাতে আমরা অটোমেটিক্যালি উঠে গেল, এইগুলোকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। দেখো যে হাঁচি কাশি, চোখে তীব্র হাঁচিও হয়, অটোমেটিক্যালি হাঁচি উঠে যায়, কাশিও হয়, চোখে হঠাৎ তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, এগুলো কি আমাদের প্রতিবর্তক ক্রিয়া। তাহলে এগুলো কি আমাদের কি ইচ্ছা দ্বারা না, অনিচ্ছা দ্বারা কিন্তু ঘটছে, এই জন্য একে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া বা অনৈতিক ক্রিয়া একটা ভাগ। এবার দেখো যে সহজাত প্রবৃত্তিমূলক ক্রিয়া, নাকি কোন শিক্ষা বা পূর্ব সংকল্প ছাড়া উদ্দেশ্য অভিমুখী যে ক্রিয়া সম্পাদন করা হয়। দেখো আমি কারো কাছে শিখবো, শিখে যদি ওরা করি তাহলে ইচ্ছা। আমি শিখিনি, কারো কাছে শিখিনি, কারো বুঝিনি, জানিনি, অটোমেটিক কাজগুলো করছি আমরা, সেগুলোকেই বলা হয় সহজাত প্রবৃত্তি। তাহলে এমন ধরো কি, ধরো অঙ্ক, আমি কারো কাছে অঙ্ক শিখিনি, কিন্তু অঙ্ক হলো অনবরত করছি, তাহলে শিখিনি কারো কাছে, ওই যে ইচ্ছা না, অটোমেটিক অঙ্ক করছি আমি, অঙ্কটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যেমন এক উদাহরণ দেখবে যে একটা সিনেমা দেখবে, একটা ঋত্বিক রোশনের সিনেমা আছে কই মিল গিয়া, যে জাদু, যে কেউ ক্রিকেট খেলছে ও ছক্কা মারছে, কে করাচ্ছে, যাতে কেউ করাচ্ছে একটা, তা অনবরত কি ছক্কা মারছে, খেলছে, এই যে অনবরত করছে কই মিল গিয়া সিনেমাতে, তাহলে সেটা কি একটা সহজাত, ও শিখেনি, ও মারতে হয়, জানো না, এতগুলো ছক্কা মারতে জানেই না, শিখেনি, অথচ কি সব মারছে। তাহলে যেগুলো কোনো শিখেনি, শিক্ষা অর্জন করেনি, বা আগে কিন্তু সংকল্প নেই যে এত ছক্কা মারতে খেলবো, নেই আমার, কিন্তু অটোমেটিক্যালি একটা উদ্দেশ্য অভিমুখী যে ক্রিয়া সম্পাদন করা হয়, উদ্দেশ্য মানে কি, ওর পাস করবো। তাহলে এই যে উদ্দেশ্য মানে কি, কোনো সংকল্প নেই, কোনো শিক্ষা নেই, সেগুলো ছাড়া কিন্তু উদ্দেশ্য আছে, সেগুলোকে বলা হয় আমাদের। যেমন ধরো পাখির বাসা, দেখো পাখি কি শিখেছে কোথাও, যে বাসা কিভাবে বলতে হয়, শিখেনি কোথাও, কিন্তু কি হয়, তার উদ্দেশ্য কি, যে সুন্দর একটা বাসা তৈরি করে তার ছেলে মেয়েকে রাখবে, সেটা কি আমাদের সহজাত প্রবৃত্তি। আবার দেখো যখন মৌমাছির মৌচাক বানায়, কোথাও শিখেনি, ট্রেনিং নেয়নি কোথাও, আগে থেকে পরিকল্পনাও নেই, ইচ্ছা হঠাৎ করে মৌচাক তৈরি করে ফেললো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি। তাহলে এবার দেখো আরো যে অনৈতিক ক্রিয়া আছে, তার মধ্যে আরেকটি পার্ট হলো যে আকস্মিক ক্রিয়া। হঠাৎ
তাহলে আকস্মিক ক্রিয়া মানে হঠাৎ করে ক্রিয়া। তার মানে এই হঠাৎ যখন কোনো কাজ করি, আকস্মিক কাজ করি, ইচ্ছা অনুসারে করি না, তো সেটা আমরা কি অনিচ্ছায় করি। এই জন্য আকস্মিক ক্রিয়াটাও কিন্তু আমাদের কি একটা অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়বে। কি বলছে যে কোনো কাজ যদি পূর্ব সংকল্প ছাড়াই আকস্মিক ভাবে ঘটে তবে তাকে আকস্মিক ক্রিয়া বলে। তাহলে আমার আগে প্ল্যানিং নেই, এখন আমার পরিকল্পনা নেই, হঠাৎ করে কাজটা করে ফেললাম। দেখো, ধরো সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা ধরো স্কুলে গেছো, স্কুলে ক্লাস করতে করতে যে স্কুলে হঠাৎ করে তোমার কি বল না আজকে বাড়ি চলে যাই। স্কুলে কি যাচ্ছ অলরেডি, কি অলরেডি চলে গেছো অলরেডি, স্কুল গেট থেকেই সোজা করে এলাম, অলমত যাবো, এখন জঙ্গপুর যাবো, আমি বহরমপুর যাবো, বেরিয়ে গেলাম। তাহলে এই যে তখন ইচ্ছা নয়, কিন্তু ইচ্ছা না, হঠাৎ করে বেরিয়ে গেলাম। তুমি ইচ্ছা ভাবলাম না যে আমি বহরমপুর যাবো, ভাবনি জঙ্গপুর যাবো, ভাবনি কলকাতা যাবো, ভাবনি দিল্লি যাবো, ভাবনি কিছুই, এমনি হঠাৎ করে স্কুল যেতে 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 গেট থেকেই ঘুরে এলাম। এই যে আমাদের কোনো পরিকল্পনা নেই, অটোমেটিক্যালি হঠাৎ করে আমরা কাজটা করে ফেললাম। তাহলে সেই জন্য ওই ক্রিয়াকে বলা হয় আকস্মিক ক্রিয়া। তাহলে আকস্মিক ক্রিয়া কি ইচ্ছা না, অনিচ্ছার দ্বারা ঘটছে, এই জন্য ওই ক্রিয়াটা কিন্তু আমাদের একটা অনৈতিক ক্রিয়ার ভাগ। দেখো, এই যে হঠাৎ চোখে তীব্র আলো পড়লে চোখ পাতা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে আমি সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে লাইটকে বল দিয়ে দিল, লাইট দিয়ে দিল আমাকে, চোখটা বন্ধ করে দিলাম। আমি কি ভেবেছিলাম, আমার কি পরিকল্পনা ছিল চোখটাই বন্ধ করব, কেউ লাইট দেবে, চোখটা বন্ধ করব, এটা কি আমার পরিকল্পনা ছিল না? তো হঠাৎ করে কেউ চালাতে গিয়ে, বাইক চালাতে গিয়ে চোখে লাইট দিয়ে দিল, চোখটা বন্ধ করে দিলাম। ওই ধরনের ক্রিয়াকে বলবো আমরা আকস্মিক ক্রিয়া। নিশ্চয় এটা অনিচ্ছা দ্বারা হচ্ছে বলেই এটাকে আমরা বলবো অনৈতিক ক্রিয়া। দেখি তাহলে পরেরটা কি আছে বল, দেখো পরেরটা কি আছে, অনুকরণমূলক ক্রিয়া, ইমিটেশন যাকে বলা হয়। তোমরা নিশ্চয় এটা সবাই জানো, এই সব ক্রিয়া বাচ্চারা বেশি করে, শিশুরা এসব বেশি ক্রিয়া করে। দেখে দেখে বড়রা হয়তো করে, কিন্তু বড়রা করলে ইচ্ছা অনুযায়ী হয়ে যায়। দেখো বলছি, ধরো কোন শিশু বড়রা কি একটা খারাপ কথা বললো, ওই শিশুটা কিন্তু তাই খারাপ কথাই বলার চেষ্টা করে। বড়রা হাত কাউকে মারলে শিশুটাও দেখে দেখে মারতে যায়। বড়রা কিছু একটা জিনিস নিয়ে এলে বা নিয়ে গেলে বা নেওয়ার চেষ্টা করলে ছোটরাও কি করে, ওটাকেও নেওয়ার চেষ্টা করে। এই যে বড়দের দেখে দেখে শিশুরা যে কাজটা করে ওটাকে বলা হয় অনুকরণমূলক ক্রিয়া। শুধু শিশুরাই বলবো না, সেক্ষেত্রে একটাই অনুকরণ বলতে বোঝায় যে যাকে অনুসরণ করে, যাকে দেখে দেখে কাজটা করে, সেটাকে বলা হয় অনুকরণমূলক ক্রিয়া। এই অনুকরণমূলক দু ধরনের হয়, এক বড়রা দেখে দেখে করছে আর শিশুরাও দেখে দেখে করছে। তাহলে আমাদের কোনটা অনৈচ্ছিক বলতো? বড়দের নয়। তাহলে বড় যখন বড়রা কোনো কিছু দেখে অনুকরণ করছে, কাজটা করছে, সেটা কিন্তু আমাদের ঐচ্ছিক ক্রিয়া। যেমন যদি বলি যে ধরো তোমাদের এলাকাতে একজন ছেলে পড়াশোনা করে বড় চাকরি পেয়ে গেল, হাই স্কুল টিচার হয়ে গেল, কলেজের প্রফেসর হয়ে গেল, তখন তুমি তাকে অনুসরণ করছো, তাকে অনুকরণ করছো যে না আমি ওর মতো ভালো করে পড়াশোনা করব, রাত জেগে পড়াশোনা করব, বেশি করে পরিশ্রম করব, ওর মতো আমি একটা চাকরি পেতে চাই। তো ওকে অনুসরণ, ও কিভাবে চলছিল, কিভাবে পড়ছিল, কিভাবে বিষয়গুলো জানছিল, সেগুলো তোমরা ওকে কি তোমরা অনুসরণ করতে শুরু করলে। তাহলে এটা কি ইচ্ছা ছাড়া না? তো এটা ইচ্ছা দ্বারা কিন্তু হলো, এটা কিন্তু একটা অনুকরণ, কিন্তু কি ইচ্ছা দ্বারা হলো এটা। এবার নির্ভর শিশুরা যখন কোনো বয়স্করা যখন মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যায়, ওই শিশুটাও কিন্তু খারাপ কথা বলে দেয়। ওর কি ইচ্ছা হয়েছিল না, ওই বড়রা বললো বলেই কিন্তু করে ফেললো। বড়রা যখন কোনো কিছুকে, কোনো জিনিসকে কোনো মারে বা গালিগালাজ দেয়, ওই শিশুরাও তাই কিন্তু শেখে। বড়রা জোরে জোরে কথা বললে শিশুরাও দেখে দেখে তাই করতে চায়,
কিন্তু ওর ইচ্ছা নেই, ওই বড়রা করছে বলেই কিন্তু করছে, ওটাও কিন্তু অনুকরণ, কিন্তু ওদের অনুকরণটা কিন্তু আমাদের ইচ্ছার দ্বারা নয়, ওটাকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। বুঝতে গেল? এই জন্য অনুকরণ ক্রিয়াটা কিন্তু আমাদের হচ্ছে। দেখো, এই অন্যের অনুকরণ করে যে ক্রিয়া করা হয় তাকে বলা হয় অনুকরণী ক্রিয়া। এগুলো ইচ্ছাকৃত ক্রিয়া হতে পারে, আবার অনিচ্ছা ক্রিয়া হতে পারে, বললাম না? তাহলে বড়দের ক্ষেত্রে হবে ইচ্ছাকৃত ক্রিয়া, আর ছোট শিশুদের ক্ষেত্রে হবে অনৈচ্ছিক ক্রিয়া। দেখো, এখানে অনৈচ্ছিক অনুকরণমূলক ক্রিয়া হলো অনৈতিক। তাহলে এখানে কি ইচ্ছার দ্বারা ক্রিয়াটা কি অনুকরণমূলক নৈতিক হবে, অনৈতিক হবে? কোনটা হবে? নিশ্চয় ইচ্ছার দ্বারা যে অনুকরণ সে নৈতিক, আর অনিচ্ছার দ্বারা নৈতিক সেটা কি হবে? অবশ্য অনৈতিক। তাহলে এই জন্য বলা হয় যে ইচ্ছার দ্বারাও যেমন হতে পারে, অনিচ্ছার দ্বারাও হতে পারে। সেটা অনৈচ্ছিক দ্বারা যেটা অনুকরণ করি আমরা, সেটা হচ্ছে আমাদের অনৈতিক ক্রিয়া। এই যে দেখো, মোবাইলের একটা উদাহরণ দিচ্ছি আমরা, বুঝতে পারছো নিশ্চয়। যখন দেখবে বড়রা কোনো মোবাইল ইউজ করে, আমরা কি ইউজ করি? আমরা একটা মোবাইল নিব, আমি ওর মতো গেম খেলবো, আমি ওর ইউজ করবো, ইচ্ছা অনুযায়ী অনুকরণ করছি ওকে। আর শিশুরা কি করে? যখন বড় শিশুরা মোবাইল দেখে, তো আমার এভাবে দেখতে এলো, দেখতে কি করছে, ওরা বুঝে না, ইচ্ছা অনুযায়ী নয়। তাহলে মোবাইল দেখা ইচ্ছা, ওটা কিন্তু ইচ্ছা দ্বারা নয়। ওই যে মোবাইল দেখে অনুকরণ করা, দেখবে যারা ধরো একটা ধরো গেম বা ফ্রি ফায়ার বলে, পাবজি বলে, গেম, এরা কিভাবে গেম খেলে, এরা খেলে, তো এরা দেখে দেখে শিশুরা তাই শিখে নেয়। তখন কি করে? ও যে কোনো কিছু একটা মোবাইলে কিছু একটা নেবে, ও এইভাবে করবে। তো এভাবে যে করে, ও ইচ্ছা দ্বারা করছে না, অনুকরণ করছে, এভাবে নিচ্ছে, এভাবে করছে, কিন্তু কি ইচ্ছা দ্বারা নয়, অনিচ্ছার দ্বারা। ও জানে না এভাবে কি গেম খেলতে হয়, অটোমেটিক্যালি কিন্তু উনি এইভাবে কিন্তু করছে, অনুকরণ করছে। ওই শিশুদের অনুকরণটাকে বলবো আমরা কি? অনৈচ্ছিক অনুকরণ। আর ওটা কি বলা হয়? অনৈতিক ক্রিয়া। বুঝতে পারছি? দেখো, তাহলে নিশ্চয় অনুকরণমূলক ক্রিয়াটাও ঐচ্ছিক হচ্ছে, অনৈচ্ছিক হচ্ছে। আর অনৈচ্ছিকটা তাহলে আমরা পেলাম কি? অনৈতিক ক্রিয়া। এবার আসি আমরা লাস্ট আর বিষয়টা আছে যে বাধ্যতামূলক ক্রিয়া। দেখো, অবশ্যই মাস্ট। যেমন ধরো, ধরো এ বললাম মেলা গেছিলাম, অনেক কিছু খেয়ে এসছো, কিছু খেয়ে এসছো, তোমার খাবে না, খাবার ইচ্ছা নেই, বাড়িতে তোমার মা বাবা তোকে বলছে এই খেয়ে নে, তখন তোমার খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু মা বাবা তোমাকে জোর করে খাওয়াচ্ছে, ইচ্ছা নেই আমাদের, ওটাকে বলে বাধ্যতামূলক হয়েই তোমার খেতে হচ্ছে, ইচ্ছা নাই। আবার শিশুরা দেখবে শিশুরা পড়তে ভালোবাসে না, পড়তে চায় না, অলসতা। তখন কি শিশুরা পড়তে চাইবে না, তখন তুমি জোর করে পড়াচ্ছ, পড়তে বস, ইচ্ছার বিরুদ্ধে পড়তে বসাচ্ছ। তো সে যে পড়তে বসলো ইচ্ছা দ্বারা নয়, কিন্তু বাধ্যতামূলক হয়েই কিন্তু বসলো। ওই ধরনের ক্রিয়াকে বলবো আমরা বাধ্যতামূলক ক্রিয়া। তাহলে বলো, বাধ্যতামূলক ক্রিয়া কি ইচ্ছা দ্বারা হচ্ছে? না তো, ইচ্ছা দ্বারা নয়, সেটা কি? অনিচ্ছার দ্বারা হচ্ছে। এই জন্য এটা হয়ে গেল আমাদের কি? অনৈতিক ক্রিয়া। দেখো, যে কোনো ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো হয়, ইচ্ছা নেই কিন্তু করানো হচ্ছে, পড়তে ইচ্ছা নেই কিন্তু পড়ানো হচ্ছে, খাওয়া ইচ্ছা নেই কিন্তু খাওয়া হচ্ছে, তাই না? করা হয়। তা ওর ইচ্ছা ঘুম আসছে, পড়বো না, না ঘুমাতে হবে না, পড়তে হবে। এই যে ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হয়, সেইগুলোকে বলা হয় বাধ্যতামূলক ক্রিয়া। ঠিক আছে? দেখো, কোন শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে অঙ্ক বা ইংরেজি শেখানো, তারা ওই শিশুটা অঙ্ক শিখবে না, ইংরেজি শিখবে না, আবার জোর করে পড়া, অঙ্ক শিখ, ইংরেজি শিখ, তাই না? ইচ্ছা নেই, ইচ্ছা করতে, সেইগুলো হচ্ছে আমাদের কি? বাধ্যতামূলক ক্রিয়া। আর এটা অবশ্যই একটা অনৈতিক, ইচ্ছা নেই, যে ইচ্ছা হলে এটা নৈতিক হয়ে যেত। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে আমরা যেটুকু জানলাম আজকে আলোচ্য বিষয়ের মধ্যে, যে নীতিবিদ্যা শব্দের অর্থ কি, নীতিবিদ্যার সংজ্ঞা কি দেওয়া হয়েছে, তারপর দেখলাম নীতিবিদ্যার কি কি প্রত্যয় আছে, ধারণা আছে, একটা নৈতিক ক্রিয়া, একটা অনৈতিক ক্রিয়া, আর নীতি গর্হিত ক্রিয়া, এই সম্পর্কে জানলাম, উদাহরণ বিষয়গুলো জানলাম।
তার সঙ্গে জানলাম যে এই যে আমরা নীতি, নৈতিক আর অনৈতিক মধ্যে পার্থক্য কি আছে, ঐচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কি আছে, আবার অনৈতিক ক্রিয়া যে বিভিন্ন ভাগ আছে সেগুলো আমরা জেনে ফেললাম। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আর আজকের ক্লাসটা কিন্তু অসংখ্য খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই 100% কমন পাবে। এই বিষয়গুলো ভালো করে পড়লেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আর সুন্দরভাবে, সহজভাবে, সুন্দরভাবে আমি নোটগুলোকে তোমাদের আমাদের এলিট অ্যাপে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিও সুন্দরভাবে। দেখো খুব সহজভাবে, সুন্দরভাবে দেখবে লেখা আছে। ঠিক আছে, তাহলে এইটুকুই হচ্ছিল আলোচনা। তাহলে এইখানের মধ্যে আলোচনা আমরা শেষ করব। শেষ করার আগে একটা কথা বলি, তা আজকের যে আলোচনাটা হলো, আজকে যে আলোচনা বিষয়টা করলাম, সেই বিষয়গুলো তোমরা যে বিষয়টা আলোচনা শুনলে, তোমাদের শোনার পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও, তারাও যেন একটু উপকৃত হয়। ঠিক আছে, এটা আমাদের কাছে কর্তব্য। এছাড়াও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে শেয়ার করে সেগুলোকে লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট দিলেই আমাদের মনটা, আমাদের আগ্রহীটা আরো বেড়ে যায়। তোমাদের আরো বিষয়গুলো, আরো যতগুলো বিষয়গুলো আছে সমস্ত কিছু আলোচনা করতে আমাদের মনটা আরো উদ্গ্রীব হয়। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা রাত্রি ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।